সিটেট পরীক্ষার বাংলা ভাষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমি নিয়েছি, আপনাদের সঙ্গে আছি। দেখুন, ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটবে। একটা ছাত্র যদি ভালো হাতের লেখা হয়, তো ভালো হাতের লেখায় তার যথাযথ কিসের প্রকাশ ঘটে? ছন্দ, অলঙ্কার, বর্ণ, নাকি ছেদ, জ্যোতি, বিরাম চিহ্ন, কোনটার প্রকাশ ঘটে? যদি ভালো হাতের লেখা যথাযথ হয়, তাহলে সেখানে জ্যোতি, ছেদ, জ্যোতি আর বিরাম চিহ্ন যদি ভালো হয়, তখন আমরা বলতে পারি সেটা ভালো হাতের লেখা হয়েছে। অর্থাৎ কখন ছেদ হয়েছে, কখন জ্যোতি বসেছে, কখন বিরাম চিহ্ন বসাতে পারছে, এই জিনিসগুলো যদি আমরা খুব ভালো করে অনুধাবন করতে পারি, তাহলে বুঝে নেব যে লেখাটা খুব ভালো হয়েছে, অর্থাৎ তার হাতের লেখা খুব ভালো হয়েছে। নেক্সট, সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায়? সৃজনশীল রচনা মানে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায়? শিক্ষার্থীদের আনন্দ হয়, তাদের শিল্প, সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে, বিষয়বস্তু গুছিয়ে লিখতে পারে, নাকি তাদের হাতের লেখা পরিষ্কার হয়? যখন শিশুটা ক্রিয়েটিভিটি কিছু করবে, ক্রিয়েটিভলি সে যখন লিখবে, ক্রিয়েটিভিটি যখন সে করবে, তার মধ্যে আলটিমেটলি কি হবে? তার মধ্যে একটা কল্পনা শক্তির বিকাশ ঘটবে। সে কল্পনা করতে থাকবে যে আমি কি করব, ইমাজিন করতে থাকবে, ভাবতে থাকবে যে আমি কি করব। সুতরাং শিক্ষার্থীদের আনন্দ হয়, এটা সত্য নয়। বিষয়বস্তু গুছিয়ে এটা বলতে পারে না, হাতের লেখা পরিষ্কার সেটা বলা যায় না। তো তাদের শিল্প, সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে। অর্থাৎ ক্রিয়েটিভিটি করলে কি হয়? তার কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং তার সৌন্দর্যবোধ বৃদ্ধি হয়। কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ কি করে জন্মাবে? ভালো কথা বলতে পারলে, ভালো গান গাইতে পারলে, ভালো বক্তৃতা দিতে পারলে, মননশীল শিখন দক্ষতার ফলে। তো এটা কারেক্ট আনসার হবে, শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মায় কখন? যখন তার মধ্যে মননশীল শিখন দক্ষতা হবে তখন। ঠিক আছে না? ভালো গান গাইতে পারলেও সাহিত্য সৃষ্টি হয় না, ভালো কথা বললে হয় না, বক্তৃতা দিলে হয় না। অর্থাৎ মননশীল শিখন দক্ষতা, অর্থাৎ তার মধ্যে LSRW প্রত্যেকটা জিনিস ফ্লুয়েন্সিভাবে থাকবে, সিকোয়েন্সি থাকবে, তখন তার সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে। লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয়? লিখন অভ্যাস, কেউ যদি লিখন যদি একটা প্র্যাকটিস করে, ভালো সে যদি রাইটিং প্র্যাকটিস যদি খুব ভালো করে করতে পারে, তার ফলে তার কি লাভ হতে পারে? কোয়েশ্চন নাম্বার 4 কারেক্ট আনসার। হাতের লেখা পরিষ্কার হয়, মনন চিন্তন শুদ্ধ হয়, মোটামুটি শুদ্ধভাবে লিখতে পারে, নাকি লেখায় বানান ভুল থাকে না? দেখুন, যত বেশি আমরা লিখব, লেখার প্র্যাকটিস যত বেশি করব, তত বানান ভুল হওয়ার চান্স কম থাকে। সুতরাং যত বেশি প্র্যাকটিস করব, তত লাভ হবে কি? লেখায় বানান ভুল থাকবে না। ক্লিয়ার? কিভাবে মানুষ প্রজ্ঞাবান হয় বা কিভাবে মানুষ জ্ঞানী হয়? প্রজ্ঞাবান মানে জ্ঞানী, সংক্ষেপ কথায় যদি বলি, তো কিভাবে মানুষ প্রজ্ঞাবান হয়? মননের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে, কোনো কিছু না লিখে শুধু চিন্তা করে। কোয়েশ্চেন নাম্বার 5। শুধু চিন্তা করলে কি জ্ঞানী হওয়া যায়? আর কোনো কিছু যা ইচ্ছা তা লিখে দিলাম, কিছু লেখলাম না, শুধুমাত্র চিন্তা করতে থাকলাম, সেটা হবে না। তো গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে মানুষ কি হয়? জ্ঞানী হয়। আমি একটা বিষয় নিয়ে অনেক কিছু ভাবলাম, আমি একটা বিষয় নিয়ে অনেক কিছু ভাববো, সেই বিষয়ে অনেক কিছু চিন্তা করব, গভীর ডিপলি অ্যানালাইসিস করব, তারপর সেই ব্যাপারে আমি কিছু একটা লিখবো, তখন না আমার জ্ঞান বৃদ্ধি হবে, তাই তো? কি আয়ত্ত করলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মে? কোন বিষয়টা আয়ত্ত করলে শিক্ষার্থীদের মধ্যে যে নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মে? বর্ণজ্ঞান সে খুব ভালোভাবে করতে পারে। সেটা কি করে হয়? বর্ণগুলি আয়ত্ত করলে, বর্ণগুলি ঠিকমতো বলতে পারলে, নাকি যে বর্ণের ছাদ বা উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে, বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে। তো কোয়েশ্চেন নাম্বার 6 এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে?
নির্ভুল বর্ণজ্ঞান, বর্ণজ্ঞানটা একদম শুদ্ধভাবে হতে গেলে আমাদের কি করতে হবে, এই বর্ণের যেটা ছাদ আছে বা বর্ণের যেটা উচ্চারণ আছে, উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকতে হবে। বর্ণের কিন্তু অনেক উচ্চারণ আছে, ঠিক আছে, যেমন চ, ছ, জ, ঝ, এই ধরুন একটার মধ্যে একটু স্ট্রেস বেশি দেওয়া হয়, একটার মধ্যে একটু স্ট্রেস কম দেওয়া হয়। তো এই যে বর্ণের যে তার যে উচ্চারণের যেটা স্পষ্ট ধারণা, এই নিয়ে যদি একটা শিশু যদি খুব ভালো করে সেই ধারণা আয়ত্ত করে নিতে পারে, তাহলে সে নির্ভুল বর্ণজ্ঞান তার মধ্যে হয়ে গেছে, তা সে আর বর্ণ জীবনে ভুল করবে না, এটা এক কথায় খালাস। সাধারণত কয় ধরনের হাতের লেখার সঙ্গে আমরা পরিচিত? কোয়েশ্চেন নাম্বার 7। এটা একটু আমরা ইংলিশে যাই, ইংলিশে যদি যাই তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। তো কয় ধরনের লেখার সঙ্গে আমরা পরিচিত? 2 ধরনের লেখার সঙ্গে পরিচিত, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। লিখনের দ্রুততা বৃদ্ধি পায়, লিখনের যেটা স্পিড বা রাইটিং স্পিড, তো রাইটিং স্পিডটা কী করে বৃদ্ধি পায়? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি পেলে, নাকি উপরের সবগুলি? তো কোয়েশ্চন নাম্বার 8 কারেক্ট আনসার কি হবে? শরীরে যদি রোগ বাড়ে তাহলে কি লিখনের স্পিড বাড়বে? সেটা কখনোই এটা ক্যান্সেল, তো এটা ক্যান্সেল হলে উপরের সবগুলো ক্যান্সেল হবে। শরীর বৃদ্ধির সঙ্গে, অর্থাৎ একজন মানুষ মানে মোটা হতে থাকলো, সে অনেক বেশি মোটা হলো, যত বেশি মোটা হলো তত তার লেখার স্পিড বাড়লো, সেটা কি ধরনের লজিক ভাই? এটা ক্যান্সেল। সুতরাং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের লিখনের দ্রুততা বৃদ্ধি পায়, এটা আমরা সাইকোলজিক্যাল দিক দিয়ে আমরা বলতে পারি। ক্লিয়ার? তো তার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই কি দাঁড়াচ্ছে আমাদের। লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো, কোয়েশ্চেন নাম্বার 9, বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, সাধু ভাষার ব্যবহার, চলিত ভাষার ব্যবহার, উপরের সবগুলি। দেখুন, যদি আমরা সাধু ভাষার ব্যবহার করি তাহলে চলিত ভাষার ব্যবহার করব না, যদি চলিত ভাষার ব্যবহার করি তাহলে সাধু ভাষার ব্যবহার করব না, তো এই দুটা একসঙ্গে কখনো হবে না, তো তার মানে উপরের সবগুলি হবে না। তো কারেক্ট আনসার বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, অর্থাৎ এই যে এই দেখুন আমি একটা লিখি, আমি এখানে লিখতে পারছি না, লিখন, লিখ দিলাম এখানে, ন দিলাম এখানে, তাহলে কি হলো? হলো না। এই প্রত্যেকটা ডিস্টেন্স সমান থাকতে লাগবে, ডিস্টেন্স এবং লেখার যে সাইজ, অক্ষরগুলা সমান হতে হবে, এবং তার লেখার যে ডিস্টেন্স বা গ্যাপ যেটা আছে এটাও কিন্তু সমান থাকতে হবে। যদি থাকে তাহলে বলতে পারি যে লিখনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কী হবে? স্পষ্টতা দেখা দেবে। তো লেখার জন্য শিক্ষার্থীদের কি প্রয়োজন? লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন? খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, খেলার প্রয়োজন, নাকি আগ্রহের প্রয়োজন? আপনারা বলুন তো। যদি আমি লিখতে চাই তো লিখতে গেলে কি আমার খাবারের প্রয়োজন আছে, খেলার প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে? না, কিন্তু লেখার জন্য আমার কিন্তু আগ্রহের প্রয়োজন আছে, ইন্টারেস্টের প্রয়োজন আছে। যদি আমার আগ্রহ না থাকে, ইন্টারেস্ট না থাকে, তবে কিন্তু আমি লিখতে পারবো না। ক্লিয়ার? শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে? একদম হালুয়া কোয়েশ্চন ভাই। শিক্ষার্থীরা কিভাবে সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে, মানে তাদের মধ্যে কি করলে ক্রিয়েটিভিটি ডেভেলপড হতে হবে। সবসময় এটা ওটা লেখলে, ভাবনা চিন্তা করে নির্ভুলভাবে লিখন চর্চা করলে, মাঝে মাঝে ওটা এটা লিখলে, ভাবনা ছাড়াই কোনো কিছু লিখলে। ক্রিয়েটিভ শিশুরা কি করে? তারা অনেক কিছু নিয়ে ভাবে না, তাদের যা মনে হয় তারা তা লিখে নেয়। অর্থাৎ ভাবনা ছাড়াই কোনো কিছু যখন লিখে, তখন সেই লেখাটা ক্রিয়েটিভ লেখা বা সৃজনশীল লেখায় অভ্যস্ত হতে পারে। ভাবনা চিন্তা ছাড়া লেখা। ঠিক আছে? ক্লিয়ার? কোয়েশ্চন নাম্বার 12, লিখনের একটি বৈশিষ্ট্য হলো। তো কোয়েশ্চন নাম্বার 12, লিখনের একটি বৈশিষ্ট্য কি? পড়তে পারা, সাহিত্যের রস অনুধাবন করা, নাকি স্পষ্টতা, নাকি কোনোটি নয়? তো কোয়েশ্চন নাম্বার 12 এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি। লিখনের ক্ষেত্রে কিন্তু স্পষ্টতা একটা অতি গুরুত্বপূর্ণ। লিখনটা যাতে স্পষ্ট হয় এটা দেখতে হবে, স্পষ্ট না হলে কিন্তু লিখনটা ভালো দেখাবে না। কোয়েশ্চন নাম্বার 13, ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে?
তো ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে, এটা কোয়েশ্চেন নম্বর 13 এর কারেক্ট অ্যান্সার হবে দ্রুত এবং নির্ভুলভাবে তারা কি করতে পারে, লিখতে পারে। ক্লিয়ার? তো কোয়েশ্চেন নম্বর 14, কার চিহ্নগুলি কোথায় বসে? ডান পাশে, বাম পাশে, ডান বাম পাশে, ডান বাম, উপরে নিচে। কার মানে যেমন আকার, আকার, ইকার, উকার আর রিকার। তো এই কারগুলো দেখুন ডান পাশেও বসবে, বাম পাশেও বসবে, উপরেও বসবে, নিচেও বসবে। ঠিক আছে? তো সুতরাং কারেক্ট আনসার ডান, বাম, উপর এবং নিচ, এই সবগুলো হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। তো ভাষার কথ্য রূপ কি? কোয়েশ্চেন নম্বর 15, ভাষার কথ্য রূপ কি? ভাষার কথ্য রূপ যে ভাষা সবসময় ব্যবহার করে, যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক কিন্তু ভাবের আদান প্রদানযোগ্য। তো কারেক্ট আনসার হচ্ছে কোয়েশ্চন 15, যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী। ঠিক আছে? তো আরোহী পদ্ধতিটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, তার কারণ কি? তো এই প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। এবং এই প্রশ্নের সঙ্গে আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি। ক্লাসটা একটা ছোটো ক্লাস করলাম, পরবর্তীতে একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো এই ধরনের প্রশ্ন নিয়ে। অনেক বেশি প্রশ্ন থাকবে, টোটাল 90 প্রশ্ন আছে আমাদের এই পিডিএফে। এই 90টা প্রশ্ন নিয়ে আমরা একটা ম্যারাথন দিয়ে দেবো আপনাদের জন্য, যে আপনাদের অনেক লম্বা ক্লাস হবে। তো এই ম্যারাথনগুলো আপনারা দেখে নেবেন, তো পুরো জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো টপিকে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। ঠিক আছে ভাই? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।